Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমরা নিউক্লিয়াই চ্যাপ্টারটি পড়ছি। নিউক্লিয়াই চ্যাপ্টারে অলরেডি আমি দুটো লেকচার কমপ্লিট করেছি। দিস ইজ থার্ড লেকচার অন দ্য চ্যাপ্টার নিউক্লিয়াই, এবং আর একটা লেকচার লাগবে নিউক্লিয়াই চ্যাপ্টারটি কমপ্লিট করতে। আচ্ছা, লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম যে স্টেবিলিটি অফ এ নিউক্লিয়াস। আমরা দেখেছিলাম যে খুব হেভি নিউক্লিয়াসগুলো ভীষণ আনস্টেবল, সেই সঙ্গে সঙ্গে লাইট নিউক্লিয়াসগুলো ভীষণ আনস্টেবল। ওকে, তাহলে যে সমস্ত নিউক্লিয়াসগুলো আনস্টেবল কোনগুলো? হেভি নিউক্লিয়াস। হেভি নিউক্লিয়াস মিন্স যাদের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 82, এই সমস্ত নিউক্লিয়াসগুলো আনস্টেবল হয়, এবং এরা যদি কোথাও রাখা থাকে এই সমস্ত নিউক্লিয়াসগুলো, এই সমস্ত সাবস্টেন্সগুলো, তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি কিছু রেডিয়েশন বেরোয়। রেডিয়েশন বেরোনোর পর এই নিউক্লিয়াসগুলো চেঞ্জ হয়ে নতুন নিউক্লিয়াসে ট্রান্সফার হয়। দিস ফিনোমেনা ইজ নোন অ্যাজ রেডিও অ্যাক্টিভিটি। ক্লিয়ার? দেখো, তাহলে হোয়াট উইল বি কল্ড রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স মানে হেভি নিউক্লিয়াসগুলো যারা আনস্টেবল, দিস আর কল্ড রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, লাইক ইউরেনিয়াম, তারপরে হচ্ছে তোমার থোরিয়াম, পোলোনিয়াম। দিস আর দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। যেমন ইউরেনিয়াম হচ্ছে 92, 235 একটা আইসোটোপ হয়, আবার ইউরেনিয়াম 92, 238 একটা আইসোটোপ হয়। দেখতেই পাচ্ছ, অ্যাটমিক নাম্বার ইজ 92, গ্রেটার দ্যান 82. সো ইউরেনিয়াম ইজ এ হেভি নিউক্লিয়াস. দ্যাট ইজ ওয়াই ইউরেনিয়াম নিউক্লিয়াস ইজ আনস্টেবল. দ্যাট ইজ ওয়াই ইউরেনিয়াম নিউক্লিয়াস ইজ এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স. ইউরেনিয়াম ইজ এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স. তাহলে যদি আমি কোথাও ইউরেনিয়ামকে রেখে দিই, মনে করো এটা একটা ইউরেনিয়াম সাবস্টেন্স, এটা হচ্ছে মনে করো ইউরেনিয়াম 92, 235 আইসোটোপ। তাহলে যখনই, যেহেতু এটা আনস্টেবল এবং রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, সেজন্য এখান থেকে অটোমেটিক্যালি কিছু রে বেরোবে। ঠিক আছে, অটোমেটিক্যালি কিছু রেডিয়েশন বেরোবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে রেডিয়েশনটা বেরোবে, সেই রেডিয়েশনগুলো কী কী রেডিয়েশন হয়, এদের নেচার কেমন হয় সেটা আমরা পরে জানবো। এখান থেকে রেডিয়েশন বেরোনোর পর ইউরেনিয়াম নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে অন্য একটা নিউক্লিয়াসে ট্রান্সফার হবে। মনে করো XZA, নতুন একটা নিউক্লিয়াস হয়ে গেল। সো দিস ফেনোমেনা ইজ কল্ড রেডিও অ্যাক্টিভিটি। তার মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, সেখান থেকে রেডিয়েশন বেরোচ্ছে, বেরোনোর পর রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা চেঞ্জ হয়ে নতুন নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে। দিস প্রসেস, দিস ফেনোমেনা ইজ কল্ড রেডিও অ্যাক্টিভিটি। এই যে রেডিয়েশনগুলো বেরোয়, সেগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকেই বেরোবে, এবং এই রেডিয়েশনগুলো বেরোনোর জন্য তোমাকে কোনো এক্সটার্নাল কোনো রকমের কিছু প্রয়োজন নেই। এক্সটার্নাল কোনো কন্ডিশনের কোনো ডিপেন্ড করে না। এই যে রেডিয়েশনগুলো বেরোচ্ছে, সেই রেডিয়েশনগুলো কিন্তু এক্সটার্নাল কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। এক্সটার্নাল কন্ডিশন মানে কি? মানে হচ্ছে কেমিক্যাল কন্ডিশনস। নাম্বার 1 হলো যে কেমিক্যাল কন্ডিশনস, মানে কেমিক্যাল কন্ডিশন কি আছে তার উপর ইউরেনিয়াম থেকে রেডিয়েশন কেমন বেরোবে সেটা ডিপেন্ড করে না। সো রেডিও অ্যাক্টিভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কেমিক্যাল কন্ডিশনস। নাম্বার 2 হচ্ছে
physical conditions. Physical condition means temperature, pressure. এই টেম্পারেচার প্রেশারের উপর কিন্তু রেডিওঅ্যাক্টিভিটি ডিপেন্ড করে না। আর মনে করো রেডিয়েশন বেরোচ্ছে, আমি টেম্পারেচার বাড়িয়ে দিলাম তাহলে আরও বেশি রেডিয়েশন বেরোবে, বা প্রেশার বাড়িয়ে দিলাম কম রেডিয়েশন বেরোবে, এরকম কোনো ব্যাপার নাই। কোনো রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যে রেডিয়েশনটা বেরোয় সেটা অটোমেটিক্যালি বেরোয়, মানে আমাকে এক্সটার্নালি কিছু করতে হবে না। আমি যদি ঘরের মধ্যে এক টুকরো ইউরেনিয়াম না রেখে দিই, আমাকে কিচ্ছু করতে হবে না, একে গরমও করতে হবে না, এর উপর প্রেশারও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, এ থেকে অটোমেটিক রেডিয়েশন বেরোবে। স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন বলে একে। দিস ইজ কল্ড স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আউটসাইড ইফেক্ট, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি effect which is chemical or physical conditioner উপর অ্যাকচুয়ালি এই ডিসইন্টিগ্রেশন প্রসেসটা ডিপেন্ড করে না। অ্যাকচুয়ালি এই যে রেডিও অ্যাক্টিভিটি, কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যে রেডিয়েশন বেরোচ্ছে, এটা ফার্স্ট টাইম অবজার্ভ করেছিলেন সায়েন্টিস্ট হেনরি বেকারেল ইন দ্য ইয়ার 1896। আমরা আজকের যে ক্লাসটা শুরু করেছি সেখানে আমরা পড়ব রেডিও অ্যাক্টিভিটি। সো ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, এটা ফার্স্ট টাইম অবজার্ভ করেছিলেন ইন দ্য ইয়ার 1896 সায়েন্টিস্ট বেকারেল, হেনরি বেকারেল। সায়েন্টিস্ট হেনরি বেকারেল। অ্যাকচুয়ালি হেনরি বেকারেল অন্য একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করে ফেলেছিলেন। অ্যাকচুয়ালি বেকারেলের কিন্তু কোনো ইন্টেনশন ছিল না রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করার। অন্য একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি প্রথম তিনি এই রেডিও অ্যাক্টিভ ফিনোমেনাকে অবজার্ভ করেছিলেন। ল্যাবরেটরিতে একটা ব্ল্যাক পেপারে জড়িয়ে একটা ইউরেনিয়াম সাবস্টেন্স রেখেছিলেন, ইউরেনিয়াম 92-235। এটা ব্ল্যাক পেপার দিয়ে জড়ানো ছিল, আবার এটাকে লেডের ব্লক দিয়ে আটকানো ছিল। ব্ল্যাক পেপার, তারপরে আবার পাতলা লেড ব্লক। তাহলে আমরা জানি যে ব্ল্যাক পেপারের মধ্য দিয়ে কোনো লাইট ফাইট তো বেরোয় না, কোনো চান্স নেই। ব্ল্যাকের মধ্য দিয়ে কিন্তু লাইট বেরোয় না। আর পাশে কোথাও রাখা ছিল একটা ফটোগ্রাফিক প্লেট। দিস ইজ ফটো প্লেট। এটাকে ইউরেনিয়ামটাকে, এক টুকরো ইউরেনিয়াম ও কালো পেপার দিয়ে মুড়িয়ে রেখেছিল। তারপরে আবার সিলভারের একটা বক্স ছিল, আর তার বাইরে ছিল ফটো প্লেট। 4-5 দিন রাখার পর ফটোগ্রাফিক প্লেটটা বেকারেল যখন অবজার্ভ করছেন, তখন দেখছেন যে ফটোগ্রাফিক প্লেটের ওপর বেশ কিছু স্পট পড়ে গেছে, সাদা সাদা স্পট পড়ে গেছে। ফটোগ্রাফিক প্লেটের ওপর এই স্পটগুলো আসলো কোথা থেকে? তার মানে ফটোগ্রাফিক প্লেটের ওপর স্পট পড়ে কখন? যখন ওর উপর কোনো রেডিয়েশন গিয়ে পড়ে। তাহলে নিশ্চয়ই ফটোগ্রাফিক প্লেটে কোনো রেডিয়েশন গিয়ে পড়েছে। কিন্তু রেডিয়েশনটা আসলো কোথা থেকে? পুরো বদ্ধ ঘর, কোনো রেডিয়েশন ঢুকছে না, কোনো এক্সরে কোনো কিছু নেই বাইরে আশেপাশে। তাহলে এই যে ফটোগ্রাফিক প্লেটকে অ্যাফেক্ট করলো কে? তখন বেকারেল করলেন কি, এই ইউরেনিয়ামের চেম্বারটাকে দূরে সরিয়ে দিলেন। তারপরে যখন ফটোগ্রাফিক প্লেট রাখছেন, তখন দেখছেন যে ফটোগ্রাফিক প্লেটের উপর কোনো রকমের ওরকম স্পট পড়ছে না। এখান থেকে বেকারেল কনক্লুশনে আসলেন
যে এই যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম সাবস্টেন্স থেকে কিছু রেডিয়েশন বেরোচ্ছে, কিছু ইনভিজিবল রেডিয়েশন বেরোচ্ছে, যে রেডিয়েশনটার ব্যাপারে আমাদের কোনো নলেজ এখনো পর্যন্ত নেই। নিশ্চয় এখান থেকে কিছু ইনভিজিবল রেডিয়েশন বেরোচ্ছে, যে রেডিয়েশনগুলো এই কালো ব্ল্যাক পেপারকে পেনিট্রেট করতে পারে, আবার যে রেডিয়েশনগুলো সিলভারের যে ব্লক তাকেও পেনিট্রেট করতে পারে, এবং যে রেডিয়েশনগুলো ফটোগ্রাফিক প্লেটকে অ্যাফেক্ট করতে পারে। তার মানে এই সেই রেডিয়েশনগুলো বেকেরেল বলছে এই ইউরেনিয়াম থেকে বেরোচ্ছে। দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ রেডিও অ্যাক্টিভিটি। আসলে এই যে রেডিয়েশনগুলো বেরোচ্ছে, বেকেরেল প্রথমে নাম দিয়েছিলেন বেকেরেল রে, ঠিক আছে? বেকেরেল প্রথমে এগুলোর নাম দিয়েছিলেন বেকেরেল রেজ। কিন্তু এই রিসার্চ ওয়ার্ককে পরবর্তীকালে পিয়েরি কুরি আর সে সঙ্গে সঙ্গে মেরি কুরি, হাজব্যান্ড ওয়াইফ পিয়েরি কুরি অ্যান্ড মেরি কুরি, ফেমাস সায়েন্টিস্ট ইন নিউক্লিয়ার ফিজিক্স, দুজনেই ফেমাস, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ফেমাস। পিয়েরি কুরি এবং মেরি কুরি তারা কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনা যেটা বেকেরেল শুরু করেছিল সেটা নিয়ে আরও ডিটেলস রিসার্চ শুরু করলো, এবং এই 1896 সাল 1896, তার 3-4 বছর পর বা 2-3 বছর পর 1898 সালের দিকে, 1898 সালের দিকে পিয়েরি কুরি আর মেরি কুরি অ্যান্ড মেরি কুরি, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, বেকেরেল কিন্তু অনলি ইউরেনিয়াম সাবস্টেন্সের কথাই বলেছিল যে ইউরেনিয়াম হলো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, কিন্তু পরবর্তীকালে এই দুজন দেখালো আরও দুটো খুব গুরুত্বপূর্ণ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আবিষ্কার করলেন, ঠিক আছে? একটা হলো পোলোনিয়াম আর একটা হচ্ছে রেডিয়াম। ক্লিয়ার? রেডিয়াম অ্যান্ড পোলোনিয়াম। রেডিয়াম, নাম্বার 2 হলো পোলোনিয়াম। এই দুটো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আবিষ্কার করলেন পিয়েরি কুরি আর মেরি কুরি, এবং দেখা যাচ্ছে যে পোলোনিয়াম আর রেডিয়াম এগুলো ইউরেনিয়ামের থেকেও অনেক বেশি রেডিও অ্যাক্টিভ। ক্লিয়ার? এবং দেখা যাচ্ছে যে রেডিয়াম, যাকে RD দিয়ে লেখা হয়, ইউরেনিয়ামের থেকে প্রায় 1 মিলিয়ন টাইমস, 10⁶ টাইমস, মানে 1 মিলিয়ন টাইমস বেশি রেডিও অ্যাক্টিভ। মানে ইউরেনিয়াম থেকে যেরকম রেডিয়েশন বেরোয় তার থেকে 1 লক্ষ গুণ রেডিয়েশন বেশি বেরোবে রেডিয়াম এবং পোলোনিয়াম থেকে। এরা ইউরেনিয়ামের থেকে 1 মিলিয়ন টাইমস রেডিও অ্যাক্টিভস। সো দিজ আর দ্য টু very much radioactive substance discovered by Pierre Curie and Marie Curie। ফলে রেডিও অ্যাক্টিভিটি কিন্তু আস্তে আস্তে একটা মানে যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়ে গেল এই ফেনোমেনাটা। ওকে, ফাইন। এই রিসার্চ ওয়ার্কের জন্য কম্বাইন্ডভাবে বেকেরেল, পিয়েরি কুরি এবং মেরি কুরিকে একসাথে এই রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনার উপর রিসার্চ ওয়ার্কের জন্য ইন দ্য ইয়ার 1903 সালে তিনজনকে একসাথে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল for their memorable work on the phenomena of radioactivity. ওকে, নাও এখন পর্যন্ত আমি বারবার একটা কথা বলে যাচ্ছি যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সগুলো থেকে ইনভিজিবল রেডিয়েশন বেরোয়, কিন্তু রেডিয়েশনগুলো কি আসলে, ওর নেচার কেমন,
সেগুলো নিয়ে কিন্তু এখনও ডিটেলস কিছু বলা হয়নি। ওখান থেকে এক রকমের রেডিয়েশন বেরোয় না, দু রকমের রেডিয়েশন বেরোয় না, তিন রকমের রেডিয়েশন বেরোয়, সে ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি। এই যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যে রেডিয়েশনগুলো বেরোচ্ছে তার নেচার কীরকম সেটা জানার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিলেন রাদারফোর্ড। সো রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, একটা ব্লক, লেড ব্লক, ঠিক আছে, এই লেড ব্লকের ভেতরে একটা ছোট্ট টুকরো আছে ইউরেনিয়ামের, ক্লিয়ার? অটোমেটিক্যালি এখান থেকে রেডিয়েশন বেরোবে, এই দিক দিয়ে বেরোতে পারবে না, কেননা লেড ব্লক এর মধ্য দিয়ে ব্লক হয়ে যাবে, আটকে যাবে। এবার এখানে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, এদিকে প্লাস আর এদিকে মাইনাস, ক্লিয়ার? এটা হচ্ছে আমার স্ক্রিন বা ফটোগ্রাফিক প্লেট। এখান থেকে যে রেডিয়েশনগুলো বেরোচ্ছে দেখা যাচ্ছে যে কিছু কিছু রেডিয়েশনস বাম দিকে ডিফ্লেক্টেড হচ্ছে, কিছু রেডিয়েশন সোজা বেরিয়ে যাচ্ছে আনডেভিয়েটেড, আর কিছু রেডিয়েশনস ডান দিকে ডেভিয়েটেড হচ্ছে। এখান থেকে কি কনক্লুশন আসা যায় যে তার মানে কোনো একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে যে ইনভিজিবল রেডিয়েশনগুলো বেরোচ্ছে সেটা কিন্তু এক রকমের রেডিয়েশন বেরোয় না, ওখানে 3 টাইপস অফ রেডিয়েশন বেরোচ্ছে। একটা টাইপ লেফট সাইডে ডেভিয়েটেড হলো, একটা টাইপ রাইট সাইডে ডেভিয়েটেড হলো, আর একটা টাইপ আনডেভিয়েটেড স্ট্রেট বেরিয়ে গেল। যেটা লেফটে ডেভিয়েট হলো তার মানে এটা চার্জ পার্টিকেল আছে, যেহেতু নেগেটিভ, তা নেগেটিভের দিকে অ্যাট্রাক্ট হয়েছে, মানে এই চার্জ পার্টিকেলটা কী হবে তাহলে পজিটিভ। তার মানে এই রেডিয়েশনটা কোনো একটা চার্জ পার্টিকেলের স্রোত, যে চার্জ পার্টিকেলটা হচ্ছে পজিটিভ চার্জ। যেটা রাইট সাইডে ডিফ্লেক্টেড হলো এটাও চার্জ পার্টিকেলস, এবং এটা নিশ্চয়ই নেগেটিভ চার্জ। আর যেটা সোজা বেরিয়ে গেল এটা নিউট্রাল পার্টিকেল, এটা কোনো চার্জ নেই, এই রেডিয়েশনটা ক্ষেত্রে চার্জ ইজ ইকুয়াল টু 0। তার মানে এই রেডিয়েশনটা হচ্ছে নিউট্রাল পার্টিকেলের রেডিয়েশনস। আমাকে বোঝা গেল এখান থেকে যে দেয়ার আর 3 টাইপস অফ রেডিয়েশনস, ক্লিয়ার? আচ্ছা, দেয়ার আর 3 টাইপস অফ রেডিয়েশনস, ক্লিয়ার? এই যে পজিটিভ রেডিয়েশন, এটা নাম দেওয়া হলো আলফা রে। যেটা নেগেটিভ রেডিয়েশনস তার নাম দেওয়া হলো বিটা রে। আর যেটা নিউট্রাল পার্টিকেলের রেডিয়েশন এটাকে নাম দেওয়া হলো গামা রে, ঠিক আছে? আলফা, বিটা অ্যান্ড গামা। তো আমরা সোজা কথা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে স্পন্টেনিয়াসলি আলফা, বিটা এবং গামা রেডিয়েশন এমিট হয়। ওকে, নাও we have to know the property of alpha, beta and gamma rays. Okay, properties of alpha, beta and gamma rays. আচ্ছা, নাম্বার 1, প্রথমে আমরা একটা একটা করে দেখব। প্রথমে হচ্ছে আলফা রেজের প্রপার্টি। দেখতেই পাচ্ছ যে আলফা রেডিয়েশনটা হলো পজিটিভ চার্জ, চার্জ কিউ ইজ পজিটিভ, এবং আলফা রেডিয়েশনের যে ট্র্যাক এবং ডেভিয়েশন স্টাডি করে দেখা গেছে যে আলফা রেডিয়েশনটা আসলে আলফা পার্টিকলসটা অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মনে রাখবে, হিলিয়াম অ্যাটম নয় কিন্তু হিলিয়াম নিউক্লিয়াস।
আলফা পার্টিকেলস আসলে হলো হিলিয়াম নিউক্লিয়াস। যদি বলতাম হিলিয়াম অ্যাটম, তার মানে কি হতো? হিলিয়াম অ্যাটমের মধ্যে দুটো প্রোটন, দুটো নিউট্রন নিউক্লিয়াসে, আর দুটো ইলেকট্রন। এই হিলিয়াম অ্যাটম থেকে যে দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে কি হয়? হিলিয়াম 2+ আয়ন। এই হিলিয়াম 2+ আয়ন মানেই আসলে কি? এটা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ক্লিয়ার? তাহলে হিলিয়াম অ্যাটম থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকে কি? হিলিয়াম নিউক্লিয়াস। আলফা পার্টিকেলসটা আসলে হলো হিলিয়াম নিউক্লিয়াস। তার মানে আলফা পার্টিকেলসের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে? প্রোটন আছে দুটো আর নিউট্রন আছে দুটো। ক্লিয়ার? তাহলে আলফা পার্টিকেলসের চার্জ কত হওয়া উচিত? যেহেতু দুটো প্রোটন আছে, তার মানে চার্জ হওয়া উচিত +2e। চার্জ অফ আলফা পার্টিকেল ইজ +2e, তাহলে দিস মাস্ট বি ইকুয়াল টু +2e। আচ্ছা, আর মাস অফ আলফা পার্টিকেলস, হিলিয়াম নিউক্লিয়াস মানে ওর মধ্যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন, তাহলে দুটো প্রোটনের মাস প্লাস দুটো নিউট্রনের মাস। দেখো, আমরা অলরেডি জানি যে মাস অফ প্রোটন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু মাস অফ নিউট্রন। প্রোটনের মাস এবং নিউট্রনের মাস প্রায় সমান হয়। তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে যে 2 মাস অফ প্রোটন প্লাস 2 মাস অফ প্রোটন ইকুয়াল টু 4 ইন্টু মাস অফ প্রোটন। তার মানে বলতেই পারি যে মাস অফ অ্যান আলফা পার্টিকেলস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 4 টাইমস দ্য মাস অফ এ প্রোটন। ক্লিয়ার? একটা প্রোটনের মাসের 4 গুণ হচ্ছে একটা আলফা পার্টিকেলসের মাস। তাহলে এই যে আলফা রেডিয়েশনটা, এটা হচ্ছে আসলে হিলিয়াম নিউক্লিয়াস। এই যে পার্টিকেলসগুলো ছুটছে না, এটা আসলে হিলিয়াম নিউক্লিয়াস ছুটছে। আচ্ছা, দিস ইজ আলফা রেডিয়েশনস, প্রপার্টি নাম্বার 1। নাও ভেলোসিটি। দেখো, আলফা রেডিয়েশনটা যখন মুভ করে তখন কত ভেলোসিটিতে মুভ করে? আলফা পার্টিকেলসের ভেলোসিটি প্রায় লাইটের ভেলোসিটির 1/10 হয়, 10 ভাগের 1 ভাগ, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু লাইটের ভেলোসিটি 10 ভাগের 1 ভাগ প্রায়। ঠিক আছে? মানে এর ভেলোসিটি মোটামুটি অ্যাভারেজ। যদি আমি এই জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্ল্যাটিনো সায়ানাইড, যদি আমি জিঙ্ক সালফাইড বা ZnS এর উপর আলফা রেডিয়েশন ফেলি, একটা প্লেটের উপর জিঙ্ক সালফাইড লাগানো আছে, ওর উপর যদি আলফা রেডিয়েশন ফেলি, তাহলে আলফা রেডিয়েশনটা কিন্তু ওই প্লেটের উপর একটা ফ্লুরোসেন্স তৈরি করে। ফ্লুরোসেন্স মানে একটা প্রতিপ্রভা তৈরি করে, একটা হালকা লাইটের মতো তৈরি হবে। যদি এই একটা প্লেটের উপর যদি আমার জিঙ্ক সালফাইড লাগানো থাকে, তার উপর যদি আলফা রেডিয়েশন ফেলি, যেখানে আলফা রেডিয়েশনটা পড়বে সে জায়গাটা উজ্জ্বল আলো হবে। দিস ইজ কল্ড ফ্লুরোসেন্স। তারপরে প্রপার্টি নাম্বার 4 হলো যে আলফা রেডিয়েশন ক্যান অ্যাফেক্ট ফটোগ্রাফিক প্লেট, ক্যান অ্যাফেক্ট ফটো প্লেট। ঠিক আছে? প্রপার্টি নাম্বার 5, আলফা রেডিয়েশনস যখন কোনো গ্যাসের মধ্য দিয়ে পাস হয়, তখন কিন্তু আলফা রেডিয়েশনটা গ্যাসটাকে আয়োনাইজ করে দেয়। যদি এই একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস ভর্তি আছে, এই গ্যাসের মধ্য দিয়ে যদি আমি আলফা রেডিয়েশন পাঠাই, তাহলে এই গ্যাসটা আয়োনাইজ হয়ে যাবে। সো আলফা রে হ্যাজ আয়োনাইজেশন পাওয়ার। আলফা রে হ্যাজ ক্যাপাবিলিটি টু আয়োনাইজ এ গ্যাস। এবং মনে রাখবে, আলফা বিটা গামার মধ্যে সব থেকে বেশি আয়োনাইজেশন পাওয়ার হলো আলফা রের। এই আলফা রেডিয়েশনটা সব থেকে বেশি গ্যাসকে আয়োনাইজ করে। নেক্সট, প্রপার্টি নাম্বার 6, পেনিট্রেশন পাওয়ার। দেখো, আলফা রেডিয়েশন কোনো কিছুকে পেনিট্রেট করে বেরিয়ে যেতে পারে,
তবে এর পেনেট্রেশন পাওয়ার একটু কম বিটা এবং গামার থেকে। মোটামুটিভাবে 0.1 সেন্টিমিটার 0.1 সেন্টিমিটার থিক অ্যালুমিনিয়ামের প্লেট ভেদ করে চলে যাবে আলফা। কিন্তু যদি থিকনেসটা 0.1 থেকে বেশি হয় তখন আর ভেদ করতে পারে না। ক্লিয়ার? এটা হচ্ছে পেনেট্রেশন পাওয়ার। আচ্ছা, এই হলো মোটামুটিভাবে প্রপার্টি অফ আলফা পার্টিকলস আর আলফা রে। নাও নেক্সট, প্রপার্টিজ অফ বিটা রে। অলরেডি বলা হয়েছে যে বিটা রের চার্জ হলো নেগেটিভ। তাহলে বিটা পার্টিকেলসটা আসলে কোন কণার স্রোত? বিটা পার্টিকেলের যে ট্র্যাক ওর স্পেসিফিক চার্জ স্টাডি করে দেখা গেছে যে বিটা পার্টিকেলসটা আর নতুন কিছু নয়, ওটা আসলে ইলেকট্রন। মানে এই বিটা পার্টিকেলস আসলে ইলেকট্রন কণার স্রোত, অসংখ্য ইলেকট্রন ছুটছে। যদি এই বিটা পার্টিকেলসটা হয় ইলেকট্রনের স্রোত, তাহলে এর চার্জ কত হবে? কিউ ইকুয়াল টু মাইনাস ই। ক্লিয়ার? আর তাহলে বিটা পার্টিকেলসের মাস কত হবে? এম বিটা, মাস অফ অ্যান ইলেকট্রন, মানে তোমার 9.1 × 10⁻³ কেজি। দিস ইজ মাস অফ এ বিটা পার্টিকেলস। ক্লিয়ার? নাও নাম্বার 2, ভেলোসিটি। বিটার এর ভেলোসিটি কিন্তু আলফার থেকে অনেক বেশি, তবে বিটার এর ভেলোসিটি কিন্তু ভ্যারি করে এবং এর ম্যাক্সিমাম ভেলোসিটি প্রায় লাইটের ভেলোসিটি কাছাকাছি পর্যন্ত হতে পারে। ভেলোসিটি অফ এ বিটা রেডিয়েশনস ভি মে হ্যাভ ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট। তবে আমি আবার বলছি যে ভেলোসিটি অফ বিটা পার্টিকলস, বিটা রে ইজ ভ্যারিয়েবলস। ইট ক্যান হ্যাভ maximum velocity which is approximately equal to the velocity of light in vacuum. Number 3, alpha radiation এর মতো বিটা রেডিয়েশনকেও যদি জিঙ্কের বা বেরিয়াম প্ল্যাটিনোসাইডের উপর ফেলা হয় তাহলে এটা কিন্তু ফ্লুরোসেন্স তৈরি করে। একটা প্লেট, সেটা জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্ল্যাটিনোসাইড লাগানো আছে, এর উপর যদি বিটা রেডিয়েশন ফেলা হয় তাহলে এও কিন্তু ফ্লুরোসেন্স তৈরি করে। ঠিক আছে? ফ্লুরোসেন্স। আচ্ছা, বিটা রেডিয়েশনটাও কিন্তু ফ্লুরোসেন্স তৈরি করে। ওকে, মানে যাকে বলা হয় প্রতিপ্রভা, মানে একটা লাইট তৈরি হবে সেম, কিন্তু এর ক্ষেত্রে ফ্লুরোসেন্সটা একটু কম হয়। Now number 4 point is penetration power. দেখো penetrating power, পেনেট্রেশন পাওয়ার কিন্তু বিটার বেশি আলফার থেকে, এবং এটা মোটামুটিভাবে 100 গুণ বেশি। পেনেট্রেশন পাওয়ার ইজ অফ বিটা ইজ 100 টাইমস দ্যাট অফ আলফা, এবং এটা মোটামুটিভাবে 5 মিলিমিটার থিক অ্যালুমিনিয়াম প্লেটকে ভেদ করে চলে যাবে বিটা। কিন্তু 5-এর থেকে যদি বেশি হয়, 6 মিলিমিটার হয়ে যায়, তাহলে কিন্তু বিটা আর পারবে না তখন। তাহলে বিটা পার্টিকেলসের বিটারের পেনেট্রেশন পাওয়ার কিন্তু আলফার থেকে বেশি, প্রায় 100 গুণ বেশি। নেক্সট আসছে পয়েন্ট নাম্বার 5, আয়োনাইজেশন পাওয়ার। আয়োনাইজেশনস, দেখো আলফা রেডিয়েশনের মতো বিটা রেডিয়েশনও
যখন কোনো গ্যাসের মধ্য দিয়ে যায় তখন গ্যাসটা আয়োনাইজ হয়ে যায়, কিন্তু বিটা রেডিয়েশনের আয়োনাইজেশন পাওয়ারটা আলফা রেডিয়েশনের থেকে কম। আয়োনাইজেশন পাওয়ার অফ বিটা ইজ লেস দ্যান আলফা। ওকে, নেক্সট হলো ফটোগ্রাফিক প্লেট। পয়েন্ট নাম্বার 6, আলফা রেডিয়েশনের মতো বিটা রেডিয়েশনকেও যদি আমরা কোনো ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলি তাহলে কিন্তু ফটোগ্রাফিক প্লেটকে বিটা রেডিয়েশনটা অ্যাফেক্ট করে। দ্যাট মিন্স we will observe some spot on the photographic plate if the photographic plate is open to beta radiations. So these are the property of beta radiations. Now property of gamma radiations. Properties of gamma ray. দেখো গামা রেডিয়েশন কিন্তু কোনো চার্জ পার্টিকেলস নয়, তাহলে গামা রেডিয়েশনটা কি? আসলে গামা রেডিয়েশনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন আমাদের লাইট, এই লাইটটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই যে টিউব লাইট থেকে লাইট আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সূর্য থেকে যে লাইট আসছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? এই যে লাইট আসছে মানে অসংখ্য ফোটন আসছে, এনার্জি পার্টিকেলস ফোটন আসছে, ঠিক আছে? তাহলে সিমিলারলি এই যে রেডিয়েশনটা বেরোচ্ছে গামা রে, এটা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এর অ্যাকচুয়ালি এটা ফোটন পার্টিকেলস। এবং আমরা জানি যে ফোটন পার্টিকেলসের রেস্ট মাস 0। তাহলে এই যে গামা রেডিয়েশনের যে ফোটন পার্টিকেলস, দেখো গামা রেডিয়েশন মানে অসংখ্য ফোটন পার্টিকেলস মুভ করছে। ফোটন পার্টিকেলসটা কেমন পার্টিকেলস? ফোটন পার্টিকেলস আসলে এনার্জি পার্টিকেলস, ঠিক আছে? এটা আইনস্টাইনের কনসেপ্ট। প্রথম আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টকে এক্সপ্লেন করার সময়, লাইটের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে এক্সপ্লেন করার সময় ধরেছিলাম যে লাইট আসলে ফোটন পার্টিকেলস। দিস ইজ ফোটন পার্টিকেলস। এই পার্টিকেলটা কিন্তু চার্জ নেই কোনো। আমরা জানি যে ফোটন হ্যাজ 0 চার্জ অ্যান্ড রেস্ট মাস অফ এ প্রোটন ইজ ইকুয়াল টু 0। দিস ইজ নাম্বার 2, প্রপার্টি নাম্বার 2। এই যে velocity of gamma radiation is equal to velocity of light. ভ্যাকিউমে লাইটের যে ভেলোসিটি হয় গামা রেডিয়েশনেও সেম ভেলোসিটি হয়। আচ্ছা, এটাও ফ্লুরোসেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু এটা কম ফ্লুরোসেন্স ক্রিয়েট করে। নাম্বার 4, গামা রেডিয়েশনটাও কোনো গ্যাসের মধ্য দিয়ে পাস হলে আয়নাইজ করতে পারে গ্যাসকে, ঠিক আছে? গামা রেডিয়েশনটাও কিন্তু গ্যাসকে আয়নাইজ করতে পারে। তবে গামা রেডিয়েশনের আয়োনাইজেশন পাওয়ারটা বিটার থেকেও কম। তাহলে আয়োনাইজেশন পাওয়ারটা সব থেকে বেশি কার? আলফার। ক্লিয়ার? আলফার আয়োনাইজেশন পাওয়ার বিটার থেকে প্রায় 100 গুণ বেশি, 100 টাইমস অফ বিটা, আর গামার থেকে প্রায় 10,000 গুণ বেশি। বুঝতেই পারছো যে গামার এর আয়োনাইজেশন পাওয়ারটা আলফার এর 10,000 ভাগের 1 ভাগ। তার মানে বোঝাই যাচ্ছে যে আয়োনাইজেশন পাওয়ার অফ গামা রেডিয়েশনস ইজ ভেরি ভেরি স্মল। তার মানে গামা রেডিয়েশনটা কোনো গ্যাসকে আয়োনাইজ করতে পারে, কিন্তু সামান্য, খুবই কম।
আর নেক্সট প্রপার্টি ইজ পেনিট্রেশন পাওয়ার। দেখো গামা রেডিয়েশনের পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি, এবং এর পেনিট্রেশন পাওয়ার প্রায় আলফার থেকে 10,000 গুণ বেশি। গামার পেনিট্রেশন পাওয়ার আলফার থেকে 10,000 গুণ বেশি, বুঝলে? তার মানে গামা রেডিয়েশনটা প্রায় 30 সেন্টিমিটার চওড়া অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করে চলে যাবে। তার মানে বুঝতেই পারছো এর পেনিট্রেশন পাওয়ার ভেরি ভেরি হাই। এই যে আমার হাতে যে প্লেটটা আছে, এই প্লেটটা কতটুকু চওড়া হবে? এই প্লেটটা 1 সেন্টিমিটারও হবে না, এটা হয়তো 2 মিলিমিটার হবে, বা 3 মিলিমিটার, বা 5 মিলিমিটার ধরে নিলাম। তাহলে 30 সেন্টিমিটার, আমরা বুঝতে পারছো? 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার মানে মোটামুটি এতটুকু, মানে মোটামুটি হয়ে বলতে পারো যে এই মানে আমার হাতে যে খাতাগুলো আছে সে সবগুলো মিলেও 30 হবে না। তাহলে 30 সেন্টিমিটার মানে কি? এটা এত মোটা অ্যালুমিনিয়ামের পাত, এত মোটা অ্যালুমিনিয়ামের পাত গামা রেডিয়েশন ভেদ করে চলে যাবে এই পাশ থেকে ওপাশ, কিন্তু তার থেকে মোটা হয়ে গেলে আর পারবে না। বুঝতেই পারছো যে গামা রেডিয়েশন হ্যাজ ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার, ঠিক আছে? সো দিজ আর দ্য প্রপার্টি অফ আলফা, বিটা অ্যান্ড গামা রেডিয়েশনস। তাহলে তোমাদের যে টেক্সট বই সেখানে একটা চার্টের মাধ্যমে 3টে রেডিয়েশনের প্রপার্টিগুলোকে একসঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে লেখা আছে। সমস্ত প্রপার্টিগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, now one of the most important law which is known as Soddy-Fuzan's displacement law. আচ্ছা দেখো, আলফা পার্টিকেলস মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস। বিটা পার্টিকেলস মানে কি? ইলেকট্রন, তাই তো? আর গামা রেডিয়েশন মানে কিছু নেই, এটা হচ্ছে ফোটন। গামা রেডিয়েশন মানে ফোটন। তাহলে যখন কোনো একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে আলফা রেডিয়েশন, আলফা পার্টিকেলস বেরোবে, তখন নিউক্লিয়াসটার কি চেঞ্জ হবে? ওর অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারের চেঞ্জ হবে। যদি কোনো একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস অ্যাটমিক নাম্বার জেড, মাস নাম্বার এ, সেখান থেকে একটা আলফা রেডিয়েশন বেরোয়, দেখতেই পাচ্ছ একটা আলফা বেরোনো মানে একটা হিলিয়াম নিউক্লিয়াস বেরোলো। হিলিয়াম নিউক্লিয়াস বেরোলো মানে কি? অ্যাটমিক নাম্বার 2 আর মাস নাম্বার 4। তাহলে এই যে নিউক্লিয়াসটার অ্যাটমিক নাম্বার 2 কমবে আর মাস নাম্বার 4 কমবে। তাই নতুন যে নিউক্লিয়াস তৈরি হলো ওয়াই, সেটা হবে অ্যাটমিক নাম্বার Z-2 আর মাস নাম্বার হচ্ছে A-2। দিস ইজ ডিসপ্লেসমেন্ট ল। ক্লিয়ার? যে নিউক্লিয়াসটা ছিল প্রথমে, এটাকে বলা হয় প্যারেন্ট নিউক্লিয়াস, আর যেটা তৈরি হলো এটাকে বলা হয় ডটার নিউক্লিয়াস, ঠিক আছে? সিমিলারলি যদি কোনো একটা রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে বিটারে এমিশন হয়, তখন তার অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বারে কি চেঞ্জ হবে? XZA, এখান থেকে যদি বিটা এমিশন হয়, বিটা এমিশন হওয়া মানে কি? ইলেকট্রন বেরোনো। দেখো ইলেকট্রন বেরোনো মানে -1 হয়েছে এটা। তাহলে নতুন যে নিউক্লিয়াস তৈরি হবে তার অ্যাটমিক নাম্বার 1 বাড়বে আর মাস নাম্বারে কোনো চেঞ্জ হবে না। খেয়াল রাখতে হবে যে বাম দিকের আর ডান দিকের
যেন টোটাল নাম্বার অফ প্রোটন সেম থাকে আর যেন টোটাল মাস নাম্বার সেম থাকে। তাহলে এখানে ছিল জেড প্রোটন, এখানে জেড প্লাস 1 মাইনাস 1 মানে জেড, আর মাস নাম্বার এ ছিল এ প্লাস 0 মানে এ। এই দুই সাইডে কিন্তু প্রোটন নাম্বার আর মাস নাম্বার একই থাকতে হবে, যোগ করার পর কনজার্ভ থাকতে হবে। তাই বোঝা যাচ্ছে যে কোনো রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে বিটা এমিশন, একটা বিটা রেডিয়েশন বেরোলে তার অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যায় আর মাস নাম্বারে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, নাম্বার 3, যদি কোনো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে গামা এমিশন হয় তাহলে কিন্তু মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জ হয় না। তাহলে কিসের চেঞ্জ হয়? কোনো একটা নিউক্লিয়াস যখন এক্সাইটেড স্টেটে থাকে, স্টার মার্ক মানে বুঝতে হবে নিউক্লিয়াসটা আছে এক্সাইটেড স্টেটে। দেখো নিউক্লিয়াস কিন্তু অনেকগুলো এনার্জি লেভেল হয়, নিউক্লিয়াসের অনেকগুলো এনার্জি লেভেল হয়। নিউক্লিয়াস কিন্তু যে কোনো এনার্জি লেভেলে থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো নিউক্লিয়াসের গ্রাউন্ড স্টেট, তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট। নিউক্লিয়াস সবসময় থাকতে চায় গ্রাউন্ড স্টেটে, কিন্তু যদি কোনো কারণে নিউক্লিয়াসের মধ্যে এক্সট্রা এনার্জি ঢুকে যায়, ফলে ওই এনার্জি নিয়ে নিউক্লিয়াসটা কিন্তু গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে হায়ার এনার্জি লেভেলে চলে যেতে পারে। সাপোজ নিউক্লিয়াসটা গ্রাউন্ড স্টেট থেকে জাম্প করে সেকেন্ড লেভেলে চলে গেছে, তার মানে নিউক্লিয়াসটা এখন কোথায় আছে? এক্সাইটেড স্টেটে আছে। নিউক্লিয়াস কিন্তু চায় অলওয়েজ গ্রাউন্ড স্টেটে থাকতে, ফলে অটোমেটিক্যালি এই নিউক্লিয়াসটার যে এক্সট্রা এনার্জি, সেই এনার্জিটাও রেডিয়েট করে দেবে। যখন এই এনার্জিটা রেডিয়েট করবে, সেই রেডিয়েশনটা যেটা বেরোবে সেটা হচ্ছে গামা রেডিয়েশনস। ক্লিয়ার? তাই নিউক্লিয়াস যখন সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে জাম্প করবে, তখন এক্সট্রা যে এনার্জি সেটা রেডিয়েট করে দিচ্ছে, এই রেডিয়েশনটাই কিন্তু গামা রেডিয়েশনস। ক্লিয়ার? তাহলে গামা রেডিয়েশন যখন এমিট হয়, তখন একটা নিউক্লিয়াস এক্সাইটেড স্টেট থেকে জাম্প করে গ্রাউন্ড স্টেটে চলে আসে। নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার, মাস নাম্বারে কোনো চেঞ্জ হয় না, সেই সঙ্গে সঙ্গে গামা এমিশন হয়। এই হলো 3টে এমিশনস, অ্যান্ড দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ল গিভেন বাই শর্ডিয়ান ফাজন্স। নাও নেক্সট, one more important law which is called radioactive decay law. দেখো, suppose this is a radioactive substance, this is starting time t equal to 0, এবং এর মধ্যে নাম্বার অফ রেডিওঅ্যাক্টিভ নিউক্লিয়াই ইজ ইকুয়াল টু n0 লেট। এর মধ্যে n0 নাম্বার অফ নিউক্লিয়াই আছে স্টার্টিং টাইমে। যেহেতু এটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, তাহলে কী হবে? আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হওয়া শুরু হবে, এখান থেকে আলফা বিটা গামা রেডিয়েশন বেরোবে। ধরে নাও যে এর মধ্যে 1 লক্ষ নিউক্লিয়াস আছে, তাহলে 1 লক্ষর মধ্যে সবাই তো আর একসঙ্গে ডিকে হবে না। হয়তো শুরুতেই প্রথম 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে মনে করো 10টা নিউক্লিয়াস ডিকে হলো, আস্তে 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 ডিকে হতে থাকবে। ধরে নিচ্ছি যে এই ডিকে হওয়ার পর নিউক্লিয়াসের সংখ্যা কমবে। 1 লক্ষ নিউক্লিয়াসের মধ্যে যদি 10,000 নিউক্লিয়াস ডিকে হয়ে যায়, তাহলে মনে করো যে 1 ঘন্টার মধ্যে 10,000 নিউক্লিয়াস ডিকে হয়ে গেল, ডিসইন্টিগ্রেট হয়ে গেল। তাহলে 1 ঘন্টা পর ওই সাবস্টেন্সে নাম্বার অফ নিউক্লিয়াই থাকবে কত? 1 লাখ ছিল মাইনাস 10,000 ইকুয়াল টু 90,000। ক্লিয়ার? এভাবে আস্তে 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 নাম্বার অফ নিউক্লিয়াস কমতে থাকবে, এবং ইনফাইনাইট টাইম পর কমপ্লিট রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটা ডিকে হয়ে নতুন কিছু তৈরি হয়ে যাবে। ধরে নিচ্ছি যে অ্যাট এনি টাইম টি এর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়াই আছে n। ধরে নিচ্ছি এই টি এর পর সামান্য টাইম পর
টি প্লাস ডিটি, এই ডিটি কিন্তু ভেরি ভেরি স্মল টাইম ইন্টারভ্যাল। তার মধ্যে দেখা গেল যে আরও কিছু সামান্য কিছু সংখ্যক নিউক্লিয়াই আরও ডিকে হয়ে গেল, মনে করো আরও মাইনাস ডিএন সংখ্যক নিউক্লিয়াস ডিকে হয়ে গেল। ভালো করে বোঝো, টি ইকুয়াল টু জিরোতে টোটাল নাম্বার অফ নিউক্লিয়াস ছিল n0, টি টাইমে নাম্বার অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু n। টি এর পর আফটার এ ভেরি স্মল টাইম ইন্টারভাল ডিটি লেট ডিএন নাম্বার অফ নিউক্লিয়াই ডিকেড, মানে ডিটি টাইমে কতগুলো নিউক্লিয়াস ডিকে হয়ে গেল, ডিএন নাম্বার অফ নিউক্লিয়াস ডিকে হলো, তাহলে ইউনিট টাইমে কত হবে, ডিএন বাই ডিটি। দিস ইজ কল্ড রেট অফ ডিকে, ঠিক আছে, দিস ইজ কল্ড রেট অফ ডিকে। নাম্বার অফ নিউক্লিয়াই ডিসইন্টিগ্রেটিং পার সেকেন্ড, এটা হলো নাম্বার অফ নিউক্লিয়াই ডিসইন্টিগ্রেটিং পার সেকেন্ড। এই যে রেডিও অ্যাক্টিভ ডিকে ল, হ্যাঁ, অ্যাকর্ডিং টু রেডিও অ্যাক্টিভ ডিকে ল বলা হচ্ছে যে এই যে এটাকে বলা হয় রেট অফ ডিকে, দিস ইজ কল্ড রেট অফ ডিকে। অ্যাকর্ডিং টু রেডিও অ্যাক্টিভ ডিকে ল, this rate of decay dn dt is proportional to the number of undecayed nuclei, is proportional to the number of undecayed nuclei। এই টি টাইমে রেট অফ ডিকে কত, ডিএন ডিটি, ওই সময় যে নিউক্লিয়াসটা ডিকে অলরেডি হয়নি তার সংখ্যা কত, নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়াই ইকুয়াল টু n। তাহলে টি টাইমে রেট অফ ডিকে কী হবে, হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য দেখো টি টাইমে এই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটার রেট অফ ডিকে কেমন হবে, দিস ইজ প্রপোর্শনাল টু the rate of this is proportional to the number of undecayed nuclei rate of decay কেমন হবে, which is proportional to the number of undecayed nuclei present in the nucleus, present inside the substance at that time। এই মুহূর্তে সাবস্টেন্সটা রেট অফ ডিকে কেমন হবে সেটা ওই মুহূর্তে ওই সাবস্টেন্সের মধ্যে যতগুলো নিউক্লিয়াই আছে তার সংখ্যার সঙ্গে প্রপোর্শনাল, বুঝলে? তাহলে ডিএন ডিটি ইজ প্রপোর্শনাল টু এন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এখানে একটা মাইনাস সাইন নেব, তার কারণ হলো যে টাইম যত বাড়বে এই নাম্বার অফ নিউক্লিয়াই কিন্তু তত কমবে, সেজন্য নেগেটিভ সাইন নিয়েছি আমি। দেয়ারফর লিখতে পারি এখান থেকে যে মাইনাস ডিএন ডিটি ইজ প্রপোর্শনাল টু সাম কনস্ট্যান্ট ল্যামডা ইন্টু এন। দিস কনস্ট্যান্ট ল্যামডা ইজ কল্ড ডিকে কনস্ট্যান্ট। ওকে, সো ডিএন ডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এখান থেকে লিখতে পারি আমি যে ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। যদি বোথ সাইডকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই উইল গেট, জানো ইন্টিগ্রেশন, এটা হবে ln n ইকুয়াল টু ল্যামডা তো কনস্ট্যান্ট, মানে মাইনাস ল্যামডা টি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 let, where c is the constant of integrations। আচ্ছা, now at t equal to 0, যখন টাইম 0 ছিল তখন নাম্বার অফ নিউক্লিয়াই ছিল কত, n equal to n0। therefore from equation 1 we can write that ln n0 t equal to 0 মানে কি, এটা 0 হয়ে যাচ্ছে, equal to c। c equal to কি পেলাম আমি, ln n0। তাহলে এই কনস্ট্যান্টের জায়গায় বসাবো আমি। so from equation 1 we can write that ln n equal to minus lambda t
প্লাস ln n0, এটাকে আমি লেফটে নিয়ে আসছি, তাহলে ln n/n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখান থেকে লেখা যাবে যে n/n0 equal to e to the power minus lambda t. Therefore, we can write that n equal to n0 e to the power minus lambda t. This equation is known as radioactive decay law. This equation is known as radioactive decay law, and very important law. দেখতেই পাচ্ছি যে টাইম যত বাড়বে আস্তে আস্তে নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট in the substance will decrease. টাইম যত বাড়বে আস্তে আস্তে সাবস্টেন্সের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেটা কেমনভাবে কমবে? এক্সপোনেনশিয়ালি কমবে, e to the power minus lambda t. আচ্ছা, আর একটা ব্যাপার, এখান থেকে আমরা কতগুলো কনক্লুশনে আসতে পারি। যদি ল্যামডা বেশি হয়, ল্যামডা লার্জ হয়, তাহলে ডিসইন্টিগ্রেশন প্রসেসটা কুইক হবে, রেট অফ ডিসইন্টিগ্রেশন উইল বি লার্জ, খুব তাড়াতাড়ি ডিকে হবে। আর যদি ল্যামডা স্মল হয় তাহলে স্লোলি ডিকে হবে। শুরুতে ডিকেটা একটু বেশি ফাস্ট হবে, কারণ আমি প্রথমেই বলেছি যে dn/dt ইজ প্রপোর্শনাল টু n। তার মানে কোনো এক মুমেন্টে ওর রেট অফ ডিকে কেমন হবে সেটা ডিপেন্ড করছে ওই মুমেন্টে কতগুলো নিউক্লিয়াই প্রেজেন্ট আছে তার উপর। ধরে নিচ্ছি যে 1 লক্ষ নিউক্লিয়াই শুরুতে প্রেজেন্ট ছিল, তাহলে শুরুতে ডিকে হওয়া স্টার্ট হলো, 1 ঘন্টা পর 10,000 নিউক্লিয়াস ডিকে হয়ে গেল, তাহলে 1 ঘন্টা পর কতগুলো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে? 90,000। তাহলে ওই সময় ডিকেটা কম হয়ে যাবে, একটু রেট অফ ডিকে কম হয়ে যাবে। কেন? রেট অফ ডিকে ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট ইন দ্য সাবস্টেন্স অ্যাট দ্যাট টাইম। তাহলে ওই সময় কিন্তু 90,000 নিউক্লিয়াস আছে, ফলে অটোমেটিক্যালি রেট অফ ডিকেটা কমে যাবে। মনে করো আরও 10 ঘন্টা পর 50,000 ডিকে হয়ে গেছে, তাহলে তখন প্রেজেন্ট আছে কত? 50,000 নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, তখন কিন্তু রেট অফ ডিকেটা আরও কমে যাবে। ফলে কোনো একটা সাবস্টেন্সের নিউক্লিয়াসের রেট অফ ডিকে শুরুর দিকে একটু বেশি হয়, যত সময় গড়িয়ে যায়, যত নাম্বার অফ নিউক্লিয়ার ইনসাইড দ্য সাবস্টেন্স কমতে থাকে, আস্তে আস্তে রেট অফ ডিকেটাও আস্তে আস্তে কমতে থাকে। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস, ওকে, now decay constant, lambda definitions, আমরা ল্যামডাকে ডিফাইন করব। অলরেডি আমার হাতে ইকুয়েশন আছে n equal to n0 e to the power minus lambda into t. let t equal to 1 by lambda, যদি টাইমের জায়গায় বসাই আমি 1 by lambda, তাহলে কী হবে? n0 e to the power minus lambda by lambda, মানে n0 e to the power minus 1, মানে হচ্ছে n0 by e। তাহলে n equal to n0 by e, তার মানে 1 by e into n0। তাহলে অ্যাকচুয়ালি আমি এখান থেকে ডিফাইন করব ডিকে কনস্ট্যান্ট ল্যামডা ইকুয়াল টু 1 by t। So decay constant lambda is equal to reciprocal of the time. Decay constant lambda is equal to reciprocal of the time in which the
nuclei substance, number of nuclei in the substance decay to 1 by e times of the initial value. আবার বলছি আমি, decay constant is reciprocal of the time in which time the number of nuclei decay to 1 by e times of the initial value. This is the definition of decay constants. Now we will define half-life. দেখো half-life of a nucleus. যে টাইম পর ওই সাবস্টেন্সের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়াই, শুরুতে যে নাম্বার অফ নিউক্লিয়াই ছিল তার হাফ হয়ে যায়, ওই টাইমটাকে বলা হয় হাফ লাইফ। সো আমাদের ফর্মুলা আছে অলরেডি, যে হাফ লাইফকে রিপ্রেজেন্ট করা হয় টি হাফ দিয়ে। সো ফর্মুলা n ইকুয়াল টু n0 e to the power minus lambda t। তাহলে শুরুতে যখন t ইকুয়াল টু 0 তখন নাম্বার অফ নিউক্লিয়াই ছিল কত? n ইকুয়াল টু ছিল কত? n0। এখন হাফ লাইফ যদি t ইকুয়াল টু t হাফ হয়, হাফ লাইফ পর নাম্বার অফ নিউক্লিয়াই কত হবে বলা হচ্ছে? হাফ হয়ে যাবে, মানে n0/2 হয়ে যাবে। তা লুক অ্যাট দিস ইকুয়েশনস, n ইকুয়াল টু n0/2 ইকুয়াল টু n0 e to the power minus lambda। যখন t ইকুয়াল টু t হাফ তখন n ইকুয়াল টু n0/2, তাহলে ল্যামডা t হাফ। ক্লিয়ার? বোথ সাইড থেকে n0 ক্যান্সেল। আচ্ছা, তাহলে ফাইনালি কনক্লুশনে আসা যায় যে e to the power lambda t half ইকুয়াল টু 2। তাহলে বোথ সাইডে ln নিয়ে নিলে কী হবে? বোথ সাইডে ln নিয়ে নিলে হবে ল্যামডা t হাফ ইকুয়াল টু ln2। ঠিক আছে? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি যে t হাফ ইকুয়াল টু ln2/λ, এবং ln2-র ভ্যালু কত হয়? ln2-র ভ্যালু হয় 0.693। ঠিক আছে, 0.693 হয় এর ভ্যালু, 0.693/λ। তার মানে পেয়ে গেলাম ফাইনালি হাফ লাইফ অফ এ radioactive substance equal to 0.693/λ. This formula is very very important formula, half life এর formula 0.693/λ। দেখো এই হাফ লাইফের কনসেপ্টটা কেন নিয়ে আসতে হচ্ছে? আমাদের যে সমস্ত রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সগুলো অ্যাভেলেবল আছে তাদের কিন্তু হাফ লাইফ ডিফারেন্ট। যেমন ইউরেনিয়াম, (238) যে আইসোটোপটা আছে না, এর হাফ লাইফ 4.5 × 10⁹ ইয়ার্স। ভাবো, এর হাফ লাইফ প্রায় 10⁹ ইয়ার্স, মানে কোটি কোটি বছর। ইউরেনিয়াম 238-এর হাফ লাইফ, মানে এর ডিকে রেটটা খুব কম, স্লোলি ডিকে হয়। আবার সেখানে আবার দেখা যাচ্ছে যে রেডিয়াম, যার মাস নাম্বার হলো 226, এর হাফ লাইফ আবার 1620 ইয়ার্স। আবার রেডন, যার মাস নাম্বার 232, এর হাফ লাইফ আবার আরও কম, 3.8 ডে, 3.8 দিন মাত্র। 3.8 দিনেই রেডন হাফ হয়ে যায়। পোলোনিয়াম, এটা হচ্ছে 212, এর হাফ লাইফ আবার আরও কম, এর হাফ লাইফ প্রায় 3 × 10⁻⁻7 সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে বিভিন্ন রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের হাফ লাইফ বিভিন্ন। মানে পোলোনিয়ামের রেট অফ ডিকে ইজ ভেরি হাই, মানে পোলোনিয়াম খুব কুইকলি ডিকে হয়ে যায়, সেকেন্ডের মধ্যে পোলোনিয়াম ডিকে হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু ইউরেনিয়াম একদম লক্ষ লক্ষ কোটি কোটি বছর লাগে ইউরেনিয়ামের ডিকে হতে। ওকে, নেক্সট I will define
মিন লাইফ, এটা হলো হাফ লাইফ। নেক্সট ইজ মিন লাইফ। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে বলার প্রয়োজন আছে, হাফ লাইফ ফ্রম হাফ লাইফ কনসেপ্ট। আচ্ছা, মনে করো টি ইকুয়াল টু 0-তে কোনো একটা সাবস্টেন্সের নাম্বার অফ নিউক্লিয়াই ইকুয়াল টু N0, তাহলে যখন টি ইকুয়াল টু টি হাফ, মানে প্রথম হাফ লাইফ পর এর নাম্বার অফ নিউক্লিয়াই কত হয়ে যাবে? N0/2 হয়ে যাবে। পরে আরও হাফ লাইফ পর, মানে এর সঙ্গে আরও টি হাফ যোগ হবে, মানে 2t হাফ, তখন নাম্বার অফ নিউক্লিয়াই কত হবে? এটা যেটা ছিল N0/2 তার আবার হাফ হবে এবার, ঠিক আছে? যখন এখান থেকে স্টার্টিং করব তখন এটার আবার হাফ, মানে হয়ে যাবে N0/4 হবে এবার। আরও একটা হাফ লাইফ পর, মানে 2t হাফ, তার সঙ্গে আর একটা হাফ লাইফ যোগ করো 3t হাফ, তখন নাম্বার অফ নিউক্লিয়াই কত হবে? N0/4 তার আবার হাফ, মানে N0/8। বুঝতে পারছো? তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাট এনি টাইম নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াই লেফট আফটার n হাফ লাইফস, তাহলে এখান থেকে লিখতে পারি আমি, এটা হচ্ছে, এটাকে লিখতে পারি N0/1/2, এটা মানে N0/1/2 তার স্কোয়ার, এটা হচ্ছে N0/1/2 তার কিউব। তাহলে 3টে হাফ লাইফ পর নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট থাকছে এটা, তাহলে n নাম্বার অফ হাফ লাইফ যদি হয়, তারপরে নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট থাকবে কত? n ইকুয়াল টু N0 1/2 টু দি পাওয়ার n। দিস ফর্মুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা হয় ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়াই ইজ ইকুয়াল টু N0, দেন আফটার n হাফ লাইফস the number of nuclei will present in the substance will be equal to N0 half to the power n. Now I will define min life. দেখো, কোন একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, ঠিক আছে, এর যে নিউক্লিয়াইগুলো আছে ওর মধ্যে তাদের লাইফ টাইম কতটা? ধরে নিচ্ছি আমি এটা ইউরেনিয়াম 92-238, এটা প্রায় 3 × 10 টু দি পাওয়ার 4.5 × 10 টু দি পাওয়ার 9 ইয়ার্স পর এটা N0 থেকে ভ্যালু হয়ে যাচ্ছে কত? N0/2, মানে হাফ ডিকে হয়ে যাচ্ছে। যদি এর মধ্যে 1 লক্ষ থাকে তাহলে নিউক্লিয়াই, তাহলে এত বছর পর ওর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়াই থাকবে কত? 50,000, 50,000, মানে 50,000 ডিকে হয়ে গেছে। এখন কে কখন ডিকে হলো, মানে শুরুর দিকে কে ডিকে হলো, 10 দিন পর কোন নিউক্লিয়াসটা ডিকে হলো, 1 মাস পর কোন নিউক্লিয়াসটা ডিকে হলো, 2 মাস পর, 1 বছর পর কোন নিউক্লিয়াসটা ডিকে হলো, এটা কিন্তু কেউ বলতে পারবে না। মানে কোন নিউক্লিয়াসটা কখন ডিকে হবে, ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট বাই প্রবাবিলিটি। ইট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন প্রবাবিলিটি, ইট ইজ ডিপেন্ড অন চান্স, দের ইজ নো সায়েন্স বিহাইন্ড দিস। মানে 1 লক্ষ নিউক্লিয়াসের মধ্যে প্রথমে কোন নিউক্লিয়াসটা ডিকে হবে সেটা কিন্তু মানে টোটালি আননোন। হতে পারে যে নিউক্লিয়াসটা 1 সেকেন্ডের মধ্যে ডিকে হয়ে গেল তার লাইফ টাইম কত? 1 সেকেন্ড। যে নিউক্লিয়াসটা 2 দিন পর ডিকে হলো তার লাইফ টাইম কত? 2 দিন। যে নিউক্লিয়াসটা 1 মাস পর ডিকে হলো তার লাইফ টাইম কত? 1 মাস। যে নিউক্লিয়াসটা 2 বছর পর ডিকে হলো তার লাইফ টাইম কত? 2 ইয়ার্স। তাহলে এখানে যে লক্ষ লক্ষ নিউক্লিয়াস আছে তাদের কিন্তু লাইফ টাইম ডিফারেন্ট এবং এক কথায় লাইফ টাইমটা 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করতে পারে। একদম শেষ ইনফাইনাইট টাইম পরে একদম লাস্টে গিয়ে যে নিউক্লিয়াসটা ডিকে হলো তার লাইফ টাইম কত? ইনফিনিটি। আর যে নিউক্লিয়াসটা একদম শুরুতেই ডিকে হয়ে গেল তার লাইফ টাইম কত? 0। তাহলে লাইফ টাইম অফ এ নিউক্লিয়াই
lifetime of a nucleus inside a substance may vary from 0 to infinity. So that is why the concept of average or mean life is very important. What do you mean by mean life? Mean life के tau দিয়ে লেখা হয়, ঠিক আছে? Actually mean life যে tau সেটা হচ্ছে যে sum of the lives of all nuclei, sum of the lives of all nuclei, সেটাকে ভাগ করব, ডিভাইড করব কি দিয়ে? টোটাল নাম্বার অফ নিউক্লিয়াই, ঠিক আছে? ধরে নিচ্ছি যে স্টার্টিং টাইম লেট at t equal to 0, this is a radioactive substance and n equal to n0. At any time t equal to t, let number of nucleus present is equal to n. আচ্ছা, তাহলে এর সামান্য টাইম পর a t equal to t plus dt, where dt is very very small time interval, দেখা গেল যে নাম্বার অফ নিউক্লিয়াই হয়ে গেল n মাইনাস dn। তাহলে এই dt টাইমে, স্মল টাইমে কতগুলো নিউক্লিয়াই ডিকে হলো? dn নাম্বার অফ নিউক্লিয়াই ডিকে হয়ে গেল। তাহলে এই যে dn নাম্বার অফ নিউক্লিয়াই ডিকে হলো, এই dn নাম্বার অফ নিউক্লিয়ার লাইফ টাইম কত? লাইফ টাইম of dn nuclei equal to t। এই যে dn নিউক্লিয়াই ডিকে হলো তাদের প্রত্যেকের লাইফ টাইম হচ্ছে কিন্তু t। দেখো t টাইম পর্যন্ত এরা ছিল, t এর পর সামান্য ইন্টারভাল ডিটির মধ্যেই এই নিউক্লিয়াসগুলো ডিকে হয়ে গেল। তাহলে এই নিউক্লিয়াসগুলোর লাইফ টাইম কতটা ছিল? t পর্যন্ত ছিল, তারপরে তো ডিকে হয়ে গেল ওরা। তাহলে এই dn নাম্বার অফ নিউক্লিয়াই তাদের লাইফ টাইম হচ্ছে t। তাহলে এখানে এই একটা নিউক্লিয়াসের লাইফ টাইম হচ্ছে t, তাহলে dn নিউক্লিয়াসের টোটাল লাইফ টাইম কত? টোটাল লাইফ টাইম অফ dn নিউক্লিয়াস ইকুয়াল টু tdn, ঠিক আছে? আচ্ছা, দিস ইজ ইকুয়াল টু tdn। এটা গেল লাইফ টাইম অফ dn nucleus. So what will be the total life of all n0 nuclei? Total life of all n0 nuclei, ঠিক আছে, will be equal to what? Will be equal to, এটা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন tdn। তাহলে ইন্টিগ্রেশন লিমিট কি হবে? 0 থেকে n0 পর্যন্ত। এটা হচ্ছে টোটাল লাইফ অফ অল n0 নিউক্লিয়াই। তাহলে মিন লাইফের ডেফিনেশন থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? তাহলে মিন লাইফ টাও বলা হয়েছিল, উপরে কি ছিল? টোটাল লাইফ অফ অল নিউক্লিয়াই, মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to n0 tdn ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ নিউক্লিয়াই মানে n0। This is the expression for mean life. Okay. Already we know that n equal to n0 e to the power minus lambda t. Clear? তাহলে যদি এটাকে ইউজ করি, এখান থেকে ডিফারেন্সিয়েট করি এটাকে, dn equal to কি হবে? dn equal to minus lambda n0 e to the power minus lambda t dt. This is equal to dn. আচ্ছা, তাহলে এই টাওয়ের ইকুয়েশনটা চেঞ্জ করব আমি। 1/n0 ইন্টিগ্রেশন 0 to n0 t আছে এখানে একটা t, dn মানে কি? মাইনাস, একটা মাইনাস সাইন আছে, ল্যামডা n0 e to the power minus lambda t dt। একটা জিনিস খেয়াল করে দেখো, ভ্যারিয়েবলটা ছিল dn, সেখান থেকে ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে dt হয়ে গেছে।
অটোমেটিকলি এই লিমিটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। দেখো যখন টি n ইকুয়াল টু যখন n0 ছিল, যখন n ইকুয়াল টু n0, ঠিক আছে, যখন n ইকুয়াল টু n0 তখন কিন্তু t ইকুয়াল টু 0, আর যখন n ইকুয়াল টু 0 হবে মানে সব দিকে হয়ে যাবে, তখন t ইকুয়াল টু কত হবে? ইনফিনিটি। তাহলে এই লিমিটটাকে চেঞ্জ করতে পারি আমি মাইনাস সাইনটাকে উড়িয়ে দেবো, তাহলে লিমিটটা হবে n0 থেকে 0। n0 জায়গায় লিমিট বসাবে কত? যখন n ইকুয়াল টু n0 তখন t ইকুয়াল টু কত? 0। আমি লিমিটটাকে n থেকে চেঞ্জ করে t এ নিয়ে আসছি। n যখন n0 তখন টাইম ইকুয়াল টু 0, তাহলে 0 থেকে যখন n ইকুয়াল টু 0 তখন টাইমটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটি, তাহলে লিমিটটা n থেকে টাইমে চলে আসলো, 0 টু ইনফিনিটি। ক্লিয়ার? সো টাউ ইজ ইকুয়াল টু দিস। নাও এইটাকে এবার ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাতে হবে। আমি আর ডিটেলস করছি না। এটা ইন্টিগ্রেশন করার পর লিমিট বসিয়ে দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটা হলো টাউ ইকুয়াল টু 1/λ। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ মিন লাইফ or average life of a nuclei in a substance. Okay, so তাহলে আমাদের মোটামুটিভাবে আজকে যে টপিকগুলো ডিসকাস করলাম তার মধ্যে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিও অ্যাক্টিভিটি ফিনোমেনা, প্রপার্টিজ অফ আলফা, বিটা অ্যান্ড গামা রে, অ্যান্ড হাফ লাইফ, মিন লাইফ, radioactive decay law and radioactive displacement law by Soddy Fajans, এগুলো আজকে ডিসকাস করা হলো। এখনও রেডিও অ্যাক্টিভিটি টপিকের মনে হচ্ছে যে এখনও একটা লেকচারেও কমপ্লিট হবে না নিউক্লিয়ায়, কেননা এটা অনেক বড় চ্যাপ্টার। এখনও দুটো লেকচার হয়তো লেগে যেতে পারে নিউক্লিয়ার চ্যাপ্টারে। ভেবেছিলাম যে হয়তো আর একটা লেকচারে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। খুব কনসেপচুয়াল চ্যাপ্টার এটা, সেজন্য অত বেশি তাড়াহুড়ো করলেও হবে না। প্রত্যেকটা জায়গার সঠিক কনসেপ্ট নিয়ে কমপ্লিট করে পড়তে হবে। উইদাউট কনসেপ্ট লাফিয়ে লাফিয়ে এগিয়ে গিয়ে কোনো লাভ নেই। সো আই থিঙ্ক দ্যাট you all have understood my class today, and আমি অ্যাটম চ্যাপ্টারের হয়তো আরও একটি এমসিকিউ সেট পাঠাবো, এমসিকিউ সেট 6 ফ্রম অ্যাটম। আর অ্যাটমের এমসিকিউ সেট 4 এবং 5 তোমরা সলভ করে পাঠিয়েছো। কিছু কিছু এমসিকিউ তোমরা পারোনি, সেই এমসিকিউগুলো সলভ করে আমি ভিডিও হয়তো আজকালের মধ্যেই আপলোড করে দেব। সো that's all for today's class. Thank you everybody. Good night.